Ya, joda. ওয়াহিদ মাইকটা আল্লাহ এর বলান বড়া হাই সরব ডান কি করছে না দা এ বসে আমি বক্স কোলাত লাগছে দাদা মামা আমি সব টাকা দাও হ্যাঁ তাছি না মেরে হে নাছি না উল্লাহমান দুই লাইন বেশি বোঝা যায় রে মজা লাগে না গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা ভালো আছো তোমাদের কয়েকটা ক্লাস আমার সাথে গ্যাপ হয়ে গেছে কারণ আজকে শেখ সাকিবের যেটা ক্লাস ওটা আমি নেওয়ার কথা ওকে বলেছি হয়তো নেক্সট উইকেরও বেশিরভাগ ক্লাসগুলোই আমি নেব কলমের কলমে আমরা কিছু ইন্ট্রোডাক্টরি ডিসকাশন করেছি এই ক্লাস নোটগুলো তোমাদের গুগল ক্লাসরুমে আনতে পারবা এবং কনসেন্ট্রিক লোডের জন্য কনসেন্ট্রিক্যালি লোডেড কলামের জন্য আমরা দুটা ডিজাইনও করেছি কনসেন্ট্রিক পরে কম্প্রেশন প্লাস বেন্ডিং এর উপরেও কিছু ডিসকাশন করেছিলাম তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ এবং স্ক্রিন দেখতে পাচ্ছ ডিসকাশন করেছিলাম এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল সেটা হলো ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম ওয়ার্কিং স্ট্রেস ডিজাইনের জন্য ইন্টারঅ্যাকশন করেছিলাম ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামের যে ক্যারেক্টারিস্টিক ফিচার গুলো রয়েছে সেটাও আমি ক্লাস নোট যেটা আপলোড করেছি ক্লাসরুমে সেখানে সেটা আপলোড করা আছে তোমরা ওখান থেকে রিভিউ করে নিতে পারো তাহলে এখানে আমাদের ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামের মেইন যে ফিচার গুলো ছিল আমি বলি তাহলে তোমার যে রেডিয়াল লাইনটা
তাহলে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামে আমাদের মেইনলি ডিসিশন মেকিং এর জায়গা আছে দুটা। যে রেডিয়াল লাইনটা ব্যালেন্স এক্সেন্ট্রিসিটিকে ডিনোট করে, সেই ব্যালেন্স এক্সেন্ট্রিসিটি থেকে কম এক্সেন্ট্রিসিটি গুলো, সেটা হলো কম্প্রেশন জোন গভর্ন করবে, কংক্রিটের কম্প্রেশন জোন গভর্ন করবে, এবং ব্যালেন্স এক্সেন্ট্রিসিটি থেকে যেটা বেশি এক্সেন্ট্রিসিটি জোন গভর্ন করবে। অর্থাৎ কলামটা ডমিনেট করবে হচ্ছে টেনসাইল স্ট্রেস অফ দা স্টিল। আর যে কম্বিনেশন গুলো এক্সিয়াল লোড এবং মোমেন্টের যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা যদি কম্বিনেশন ডায়াগ্রামের যে বর্ডার লাইনের উপরে থাকে তাহলে সেটা অ্যাকসেপ্টেবল, এবং সেটা যদি বর্ডার লাইনের ভিতরে থাকে সেটাও অ্যাকসেপ্টেবল। বর্ডার লাইনের বাইরে যদি লাইনের বাইরে হয় তাহলে সেটা হবে আমাদের আনঅ্যাকসেপ্টেবল, এবং কলামটা আন্ডার ডিজাইন হিসেবে ট্রিট করা হবে। সো আমরা যখন ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম নিয়ে ডিল করবো, আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামের জন্য যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশনটার ভ্যালু অবশ্যই 1 অথবা লেস দেন 1 হতে হবে। 1 যদি হয়, 1 মিনস হলো ব্লু লাইনের উপরে, ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামের উপরে রয়েছে। আর যদি লেস দেন 1 হয় তাহলে এটা হলো এর ভিতরে রয়েছে, পেরিফেরির ভিতরে। গ্রেটার দেন 1 হলে এটা অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে এখানে তোমার দুটা ডমিনেন্স চলে আসতে পারে, মানে ইদার অফ ওয়ান। একটা হলো যদি কংক্রিটের কম্প্রেশন গভর্ন করে, তাহলে কংক্রিটের কম্প্রেশন গভর্ন করলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ক্যাপিটাল এফ এ প্লাস স্মল এফ বি বাই ক্যাপিটাল এফ বি লেস দেন অর ইকুয়াল টু 1, যেখানে এফ স্মল এফ এ ইকুয়াল টু হলো পি বাই এজি, ডাইমেনশন অফ দা কলাম, আর এফ এটা হলো একটা স্ট্রেস প্যারামিটার, এখানে which is dependent on the longitudinal steel ratio rho g and also a stress ratio m. m টা হলো fy by, আর আরেকটা হলো fv, এটাও তোমার একটা স্ট্রেস প্যারামিটার which is only dependent on the stress of the concrete, 0.45. small fb যেটা, এটা হলো ইকুয়াল টু m by sut, m টা হলো মোমেন্ট, সাইমালটেনিয়াস মোমেন্ট, তাহলে মাল্টিপ্লাইড বাই এক্সেন্ট্রিসিটি PE, আর SUT হলো সেকশন মডুলাস। তাহলে সেকশন মডুলাসটা আমরা একটু ডিটেইল দেখব। তাহলে সেকশন মডুলাসের ফর্মুলা হবে এটা 1 বাই c BT কিউব বাই 12 2n minus 1 AS T বাই, এখানে 1 বাই c, টা হলো তোমার নিউট্রাল এক্সিস থেকে টেনশন বা কম্প্রেশন ফাইবারের ডিসটেন্স। সিমেট্রিক্যালি রেইনফোর্স কলাম হয় তাহলে তোমার সি এর ভ্যালু হবে টি বাই 2, তা টি হলো টোটাল তাহলে টি বাই 2, বি হলো তোমার বেড, এগেন টি হলো এটার উইথ, যেটা এর হচ্ছে মডুলার রেশিও, এস হলো লংজিটুডিনাল স্টিল এরিয়া, আর ডি প্রাইম হলো সেকশনের ফেস থেকে
the center of the reinforcement longitudinal T prime. যদি সার্কুলার কলাম হয় তাহলে 1/c এটা ঠিকই আছে, এগুলো পাই d to the power 4/64, d হলো গ্রস ডায়ামিটার, a হলো as টোটাল স্টিল, আর GT টা হচ্ছে কোর ডায়া, এটা আরো ডিটেইল আমি তোমাদের দেখাবো GT। তাহলে এইখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটাকে একটু স্টেপ বাই স্টেপ কাজ করা ভালো। এখন ব্যালেন্স ইকসেন্ট্রিসিটি, তাহলে ব্যালেন্স ইকসেন্ট্রিসিটির ক্ষেত্রে যদি এটা টাইট কলাম হয় এবং সেটা যদি রেইনফোর্সমেন্ট গুলো সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড হয় অ্যাবাউট তাহলে ব্যালেন্স ইকসেন্ট্রিসিটি ইবি, যেটা আমরা ওইখানে ইন্টারসেকশন ডায়াগ্রামে রেডিয়াল লাইন হিসেবে দেখেছি, ইবি টা 0.67 m হলো তোমার fy বাই 0.85 fc প্রাইম, রো জি হলো লংজিটুডিনাল স্টিল রেশিও, আর ইফেক্টিভ অপোজিট ফেসের রেইনফোর্সমেন্টের সেন্টার লাইন পর্যন্ত ডিসটেন্স, এটা হবে ডি। তোমার এটা কলামের সেকশন হয়, আর এখানে যদি তোমার এপাশে রেইনফোর্সমেন্ট থাকে তাহলে ডি ডিসটেন্সটা হবে ডি প্রাইম, যেটা হলো আর স্পাইরালি রেইনফোর্স কলাম যদি হয় তাহলে ব্যালেন্স ইকসেন্ট্রিসিটির ইকুয়েশনের ভিতরে একটা নতুন প্যারামিটার আছে, সেটা হলো ডিএস। এটা ডিএস হলো ডাই অফ স্পাইরাল, আর টি হলো যেটা ওভারঅল ডায়ামিটার। তাহলে এই ইকুয়েশন গুলো আমাদেরকে যখন ইউজ করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তাহলে ওই ইকুয়েশন গুলো সবগুলোই হচ্ছে কনসার্ন টু, যদি যখন কম্প্রেশন গভর্ন করবে, কম্প্রেশন জোনে তোমার পয়েন্টটা থাকবে, তখন এই ইকুয়েশন গুলো আমরা ইউজ করব। আর যদি স্টিলের টেনশন গভর্ন করে, অর্থাৎ তোমার কম্বিনেশনটা, তখন ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদেরকে এই ইকুয়েশন গুলো ইউজ করতে হবে। যেখানে এইভাবে তোমার সিরিজ স্পাইরাল কলামের জন্য ইকুয়েশন আছে, এটা আমরা যখন ইকুয়েশন ইউজ করব তখন আমার মনে হয় যে তখন ডেসক্রাইব করাটাই ভালো হবে। তো এই জায়গায় একটা জিনিস শুধু তোমার, সেটা হলো কম্প্রেশনের ক্ষেত্রে স্টিলটা ছিল টোটাল স্টিল। আমি যদি আবার একটু ফ্ল্যাশ ব্যাক করি, এখানে তাহলে এর জন্য যে স্টিলটা ছিল সেটা হচ্ছে টোটাল স্টিল এএস। আর যখন আমরা স্টিলের টেনশন যখন গভর্ন, তখন আমাদেরকে যে স্টিলটা নিতে হবে সেটা হচ্ছে অনলি টেনশন জোনে যে স্টিলটা রয়েছে এএসটি, এজন্য টি দ্বারা এটাকে একটু ডিস্টিংগুইশ করে। তাহলে এখানে তোমার
দুটা দুটা নোমেনক্লেচার আছে, একটা হচ্ছে এএস, তার মানে হচ্ছে টোটাল স্টিল, টেনশন এবং কম্প্রেশন জোন দুটার ক্ষেত্রেই টোটাল স্টিল। আর এএসটি যদি হয় তাহলে এটা হলো শুধু টেনসাইল টেনশন ফেসে। এটা আমরা প্রবলেম যখন করব তখন আরো ক্লিয়ার হবে আমাদের ইনশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লাস নোট আপলোড। এখন আমরা একটা এক্সাম্পল সলভ করব। যে ক্রস দেখতে পাচ্ছ, এই ক্রস সেকশনটা সেম ক্রস সেকশন যেটা দিয়ে আমরা কনসেন্ট্রিক লোড ক্যাপাসিটি বের করেছিলাম। সেম প্রপার্টি কনসেন্ট্রিক লোড আমরা বের করেছিলাম, অর্থাৎ একদম এই কলামের যেটা ভেরি ফার্স্ট, যেটা ভেরি কলামের ক্ষেত্রে এই যে এই প্রবলেমটা, যেটা অলরেডি ক্লাস নোটে আপলোড করা আছে, হয়তো বা তোমরা স্ক্রিনশটও নিয়ে রেখেছো। এটা হলো একদম কলাম যে 16 ইঞ্চ বাই 25 ইঞ্চের একটা রেক্টেঙ্গুলার ক্রস সেকশন, রেইনফোর্স করা আছে 8টা 11 নাম্বার বার দিয়ে। এটার কনসেন্ট্রিক লোড ক্যাপাসিটি কত। এখন এই একই প্রবলেম আমরা একই ক্রস সেকশন নিয়ে ডিল করছি, সো দ্যাট ইউ ক্যান ফিল দ্য ডিফারেন্স। যে যখন একই ক্রস সেকশন এবং এখানে আমার লোডের ভ্যালুটা কমিয়ে দিয়েছি এবং বলা হয়েছে যে এখানে একটা সাইমালটেনিয়াস মোমেন্ট আছে। এই সাইমালটেনিয়াস মোমেন্টটা, so a column with the cross section shown in figure below carries an axial load of 360 kips. তাহলে এখানে এই সেম ক্রস সেকশন এখন আমাদের 360 কিপ লোড ক্যারি করছে, এর সাইমালটেনিয়াস মোডটা আমাদেরকে বের করতে হবে। অ্যানালিসিস প্রবলেম। কংক্রিটের প্রপার্টি, স্টিলের প্রপার্টি সেম, 4 KSI কংক্রিট and 50 KSI স্টিল। তাহলে এই প্রবলেমটা যেখানে তোমার একই সাথে লোড এবং মোমেন্ট রয়েছে, এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা আমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে, তাহলে সেই স্টেপটা হলো ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম কনসিডার করতে হবে। আর ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামের এজন্য ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম জানাটা খুবই জরুরি, কারণ আমি তোমাদের বলেছি যেটা ইজ ভেরি ভেরি রেয়ার এবং প্র্যাকটিক্যালি নেক্সট টু ইম্পসিবল। এটা সম্ভব না। তুমি কনসেন্ট্রিক্যালি লোডেড কলামের ডিজাইন বা অ্যানালিসিস এই কারণেই করবে যে একটা প্রিলিমিনারি ধারণা পাওয়ার জন্য। সেই কারণে আমরা কনসেন্ট্রিক্যালি লোডেড কলামের ডিজাইন বা কলামের সেকশন কেমন হতে পারে, অর্থাৎ আমার স্টার্টিং পয়েন্টটা কেমন হবে সেটার জন্য। তাহলে এটার ফার্স্ট স্টেপ হবে যে প্রথম যে ব্যালেন্স এক্সটেন্টিসিটি এবং ব্যালেন্সড লোড, এটা হবে ফার্স্ট স্টেপ।
তাহলে ফার্স্ট হলো আমাদেরকে বের করতে হবে ব্যালেন্স এক্সেন্ট্রিসিটি এবং ব্যালেন্স লোড। সেকেন্ড স্টেপে আমাদেরকে ব্যালেন্স যে লোডটা বের হলো এই ব্যালেন্স লোডটা কম্পেয়ার করতে হবে অ্যাপ্লাইড লোডের সাথে। পি এর যে ভ্যালুটা কম্পেয়ার করতে হবে। তাহলে কম্পেয়ার যদি করো এখানে একটু থাম্ব রুল অ্যাপ্লাই করতে হবে। থাম্ব রুলটা হলো যদি আমি ধরো এই বরাবর আমার একটা লাইন ড্র করি, এই বরাবর একটা লাইন ড্র করি, ব্যালেন্স লোড এবং ব্যালেন্স মোমেন্টের পয়েন্ট। তাহলে লোডের ভ্যালু আর এক্স অ্যাক্সিসে আছে মোমেন্ট। সো এই পয়েন্টটা হচ্ছে আমার এই যে ছোট সার্কেল যেটা দিলাম এই পয়েন্টটা হলো তাহলে ব্যালেন্স লোডের ভ্যালু। এখানে একটা থাম্ব রুল অ্যাপ্লাই করতে হবে যে যদি আমার গিভেন লোডটা ব্যালেন্স লোডের থেকে বেশি হয় তাহলে সেটা কম্প্রেশন থাকবে। যদি আমার গিভেন লোডটা ব্যালেন্স লোডের থেকে বড় হয়, বেশি হয় থাকবে। আর যদি গিভেন লোডটা ব্যালেন্স লোডের থেকে কম হয় তাহলে পসিবিলিটি একটা থাকবে যে এটা টেনশন জোনে থাকার। এখানে দুইটাই হতে পারে, কম্প্রেশন জোনে ছোট ট্রায়াঙ্গেলটা এর ভিতরেও থাকতে পারে আবার টেনশন জোনেও থাকতে পারে। বাট ব্যালেন্স লোডের থেকে যদি বেশি হয় তাহলে তুমি তাহলে থাকবে, কারণ ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম অনুযায়ী। কিন্তু ব্যালেন্সের থেকে যদি কম হয় তাহলে এটা কম্প্রেশন জোনেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, আবার টেনশন জোনেও থাকতে পারে। হিসেবে আমরা ধরে নিব, প্রথমেই ধরে নিব, অ্যাসিউম করে নিব যে যদি এটা ব্যালেন্স লোডের থেকে বড় হয় তাহলে এটা কম্প্রেশন জোনে আছে, ছোট হলে করে নেব এই অনুযায়ী ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম থেকে। এবং আমরা সেখানে কম্প্রেশন বা টেনশন ফর্মুলা করব। তোমরা একটু আগে দেখেছো যে কম্প্রেশন গভর্ন করলে ফর্মুলা একরকম, টেনশন গভর্ন করলে ফর্মুলা আরেক রকম। সো এই ডিসিশনটা যে এটা ব্যালেন্স লোডের থেকে বেশি আছে না কম আছে, কারণ এটার উপরে নির্ভর করবে তোমার প্রবলেমের ডাইরেকশন। তুমি যদি ব্যালেন্স, কিন্তু এখানে তুমি ডিসিশন মেকিং এ তোমার ভুল হয়ে যাবে। থার্ড স্টেপে এসে আমরা চেক করব, কারণ আমরা তো এখানে একটা স্টেপে এসে আমরা চেক করব যে এখানে যে গেজ ওয়ার্কটা করা হয়েছিল সেটা ঠিক আছে কিনা। সেটা কিভাবে চেক করব, যে যদি আমার এই যে ব্যালেন্স এক্সেন্ট্রিসিটি, এই ব্যালেন্স এক্সেন্ট্রিসিটিটা যদি গিভেন এক্সেন্ট্রিসিটি থেকে বড় হয়, গিভেন এক্সেন্ট্রিসিটি যদি ছোট হয়ে যায় ব্যালেন্সের থেকে, তাহলে এটা কম্প্রেশন জোনে থাকবে। ইলেকট্রিসিটি ব্যালেন্সের থেকে বড় হয় তাহলে এটা টেনশন গভর্ন করবে। এটা থেকে কনফার্মেশনটা পাওয়া যাবে। তাহলে আমরা ওই প্রবলেমটা সলভ করি এবং এই স্টেপগুলো ফলো। তাহলে প্রথম স্টেপ হচ্ছে আমাদের ব্যালেন্স এক্সেন্ট্রিসিটি বের করতে হবে। এক কলামের জন্য ব্যালেন্স এক্সেন্ট্রিসিটির ফর্মুলা তোমাদেরকে দেখালাম, এখানে আমরা ইউজ করব। তাহলে সেটা হলো EB ইকুয়াল 0.67 m rho g প্লাস 0.17 হোল মাল্টিপ্লাইড বাই d। সিমেট্রিক্যালি টাইট কলাম। সিমেট্রিক্যাল এই কারণে বলছি যে তুমি এটাকে
যদি এইখানে লেফটে এবং রাইটে তোমার সমান পরিমাণ ক্রস সেকশন আছে, সমান পরিমাণ রেইনফোর্সমেন্ট আছে, তুমি যদি এক্স এক্সিস বরাবর তুমি যদি তাহলে এক্স এক্সিসের টপেও সমান পরিমাণ ক্রস সেকশন, সমান পরিমাণ রেইনফোর্সমেন্ট রয়েছে, যেটা এক্স এক্সিসের নিচেও একই একই। কারণ এটা হলো সিমেট্রিক্যালি টাইট কলাম। তাহলে সিমেট্রিক্যালি টাইট কলামের জন্য যে এক্সেন্ট্রিসিটি, ব্যালেন্স এক্সেন্ট্রিসিটির ফর্মুলা, সেটা আমরা ইউজ ভালো। আমি যদি তোমাদেরকে ওখানে দেখাইনি, যেহেতু এখানে সিমেট্রিক্যালি টাইট কলামের কথা এসেছে, তার মানে এখানে আনসিমেট্রিক্যাল টাইট কলাম হলে কি ফর্মুলা হবে সেটাও আছে, এটা আমি লাগছে না এই জন্য আমি দেখাইনি, এটা বই আছে। যদি কলামটা আনসিমেট্রিক্যাল হয় তাহলে ব্যালেন্স এক্সেন্ট্রিসিটির ফর্মুলা কি হবে। এম এর ভ্যালু আমরা বের করতে পারবো। এম ইকুয়াল টু হলো .fy ডিভাইডেড বাই 0.85 f প্রাইম সি। রো জি এর ভ্যালু আমরা বের করতে পারবো, রো জি এজি আমরা বের করতে পারবো। ডি হলো এইখানের এই এন্ড থেকে এই পর্যন্ত, এটা হলো ডি। আর ডি প্রাইমের ভ্যালু হলো, এই ক্ষেত্রে ডি প্রাইমের ভ্যালু 2.5 ইঞ্চ। তাহলে সবগুলো ভ্যালু আমাদের নন, সেখান থেকে আমরা ইবি বের করতে করা হচ্ছে fy given 50, f prime c given 4, m এর ভ্যালু তুমি পাচ্ছ। g এর ভ্যালু হলো as বাই ag, ag ইকুয়াল টু 8টা 11 নাম্বার বারের এরিয়া ডিভাইডেড বাই ag হলো 16 into 20 থেকে তুমি রো জি এর ভ্যালু পাচ্ছ। আর d মানে হলো 25 মাইনাস 2.5। ডি হলো 25 মাইনাস 2.5, তাহলে ইবি এর ভ্যালু আমরা পেলাম এখান থেকে 10 পয়েন্ট। ইয়ে করো, থেকে পেলাম। এখন আমাদের স্টেপ 1 অনুযায়ী বের করতে হবে ব্যালেন্স লোড। তাহলে ব্যালেন্স লোড বের করার ক্ষেত্রে আমরা লোড বের করার ক্ষেত্রে আমাদের কম্প্রেশন গভর্ন হলে যে এই ফর্মুলা, সেই ফর্মুলাতে FA প্লাস স্মল fb বাই ক্যাপিটাল FB ইকুয়াল 1, অর্থাৎ ওই লাইনের উপরে পয়েন্টটা রয়েছে, অ্যাজ ইফ এটা কনসিডার করে আমরা A ইকুয়াল টু ছিল P বাই AG, সেখানে P এর জায়গায় আমরা PB বসাবো, PB বাই AG। যদি তোমরা এখানে লক্ষ্য করে দেখো, এখানে আমি তাহলে সেইখান থেকে তোমার PB এর ভ্যালুটা আমরা বের করে নিয়ে আসবো। তাহলে এই ফর্মুলাটা আমরা এই FA ইকুয়াল টু ছিল P বাই AG আর স্মল FB ইকুয়াল টু হলো M বাই SUT আমরা এখানে বসাচ্ছি। এখানে P এর যতগুলো ভ্যালু আসবে সেই P এর ভ্যালুর জায়গায় আমরা P
পি কে রিপ্লেস করব পিবি দ্বারা, তাহলে সেখান থেকে আমরা ব্যালেন্স লোডটা। আর বাকিগুলো সবই হচ্ছে আমরা ফর্মুলার ইউজ করেছি, যেমন এখানে ক্যাপিটাল এফ এ ইকুয়াল হলো 0.34 এফ প্রাইম সি 1 প্লাস এম রো জি। তাহলে এখানে এফ প্রাইম সি এর ভ্যালু জানা আছে, এম এর ভ্যালু আমরা ক্যালকুলেট করেছি, লাস্ট ভ্যালু আমরা বের করেছি, এখানেও দেখানো আছে। তাহলে সেখান থেকে আমরা ক্যাপিটাল এফ এ পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আর এখানে এফ ক্যাপিটাল এফ বি হলো 0.45 স্কয়ার রুট অফ এফ প্রাইম সি। তাহলে এফ প্রাইম সি এর ভ্যালু আমাদের ইকুয়েশনের ভিতরে এটা বের করব। এজি এর ভ্যালু আমাদের জানা আছে, এজি হলো 16 × 25 400। এফ এর ক্যাপিটাল এফ এর ভ্যালু আমরা বের করব, ক্যাপিটাল এফ বি এর ভ্যালু বের করলাম। এম ইকুয়াল টু হবে মোমেন্ট ইকুয়াল টু হবে লোড। তাহলে লোডের ক্ষেত্রে লোড মানে হলো এক্সিয়াল লোড মানে হলো পি, আমরা এখানে পিবি ইউজ করব। তাহলে পিবি ইউজ করব আমরা এখানে। এসইউটি হলো আমাদের ক্যালকুলেট করতে হবে। এসইউটি রেক্টেঙ্গুলার সেকশন সিমেট্রিক্যালি টাইট কলামের জন্য এসইউটি এর ইকুয়েশন ছিল 1/c bt কিউব বাই 12 2n minus 1 as t by 2 minus d প্রাইম হোল স্কয়ার। এর কথা তোমাদের বলেছি যে এটা সি টা হলো এর সেন্টার লাইন থেকে টেনশন অথবা কম্প্রেশন ফেসের ডিসটেন্স। তাহলে এখানে একটা কোশ্চেন হতে পারে, এখানে একটা কোশ্চেন যে আমাদের তো এই কলামের ক্ষেত্রে দুটো এক্সিস আছে, এটাকে যদি আমরা ওয়াই এক্সিস বলি, এটাকে যদি এক্স এক্সিস বলি, তাহলে এটা বলছি ওয়াই এক্সিস, তাই না? আর এইটা বলছি এটা হলো এক্স এক্সিস, এটা হলো ওয়াই এক্সিস। তাহলে ওয়াই এক্সিস এর অ্যাবাউটে যদি আমি চিন্তা করি, তাহলে সি এর ভ্যালু আসছে 12.5। আর অ্যাবাউট দ্য এক্স এক্সিস যদি আমি কনসিডার করি, তাহলে সি এর ভ্যালু আসছে, এখানে সি এর ভ্যালু কোনটা নিব, 12.5 নিব নাকি 8 নিব? আমার কোশ্চেনটা বোঝা গেছে? স্যার 12.5 নেব। কেন? আর ওই যে a/12 অফ ইনারশিয়া, ওইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে নিছি, আর সি তো মানে টপ ফাইবার থেকে নিউট্রাল অ্যাক্সিস এর হিসাব করলে স্যার, যেহেতু মোমেন্ট অফ ইনারশিয়া আমি যে অ্যাক্সিস এর সাপেক্ষে নিছি, সি ও টপ ফাইবার থেকে সেই অ্যাক্সিস মনে করো এটা নেই নাই, মনে করো এই লাইনটা এখনো লিখি,
মোমেন্ট অফ ইনার্শিয়া এখনও আমরা চিন্তা করতেছি যে ওখানেও তো বি এবং টি আছে, তাহলে আমি কোনটাকে বি ধরবো আর কোনটাকে টি ধরবো আমরা, তাহলে এখন অ্যান্সার বলো। সি এর ভ্যালু স্যার বড়টা নিব না স্যার? বড়টা কেন নিব? কেন? বড়টাই আমি নিয়েছি, কিন্তু কেন নিব? স্যার মেবি বাকলিং কারণটা কি? বড়টার জন্য বেশি হবে স্যার। ব্রেক হয়ে যায় স্যার অনেক। বাকলিং রেজিস্ট্যান্স, বাকলিং রেজিস্ট্যান্স বেশি মানে ফোর্স পেলে বেশি লাগবে। এখানে আমি তোমাদের একই এই স্কেল তোমরা অনেকে ইউজ করো, স্টিলের এই স্কেলটা একই রকম। এই স্কেলটা খুবই পারফেক্ট একটা এক্সাম্পল, এবং এটার যে এন্ডটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, এই এন্ডটা একটা ডিরেকশনে উইথ অনেক বেশি, আর আরেকটা ডিরেকশনে থিকনেস রিলেটিভ ভাবে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এটা হলো আমাদের কলাম। তাহলে কলামের আমি ক্রস সেকশনটা তোমাদেরকে দেখালাম। তোমরা কি আমার দেখতে পাচ্ছ স্কেলটা? স্পিকার, ওই যে স্পিকার ভিউটা অন করে নাও, তাহলে সুবিধা হবে। ক্লাসে হলে তো সামনাসামনি রিয়েল স্কেলে দেখতে পারতো, আর এখানে তো স্পিকার ভিউ মোড আছে, ভিউ মোড আছে, সেখানে দিয়ে দেখো। তাহলে এই এই যে মনে করো এটা হলো আমার একটা কলাম, এই কলামের ক্রস সেকশনটা তোমাদেরকে দেখাচ্ছি। কলামটা ইজ স্ট্যান্ডিং লাইক দিস, বাট একটা ক্রস সেকশনের একটা ডাইমেনশন হলো অনেক কম, আর একটা ডাইমেনশন বড়। এখন যখন তোমার সেইটাই নিয়ে আমি কথা বলছি, তাহলে আমরা যদি এই কলামটাকে এখন বেন্ড করি, এভাবে বেন্ড করি, তাহলে এই যে খুব ইজিলি বেন্ড করা গেল। তাহলে ইজিলি বেন্ড করা গেল কোন অ্যাক্সিসের রেসপেক্টে, সেটা তুমি হাতের পাশে যদি খাতা কলম থাকে তুমি ড্র করো, যে কোন অ্যাক্সিসের অ্যাবাউটে এটাকে কি করা গেল। আর আমি যদি আরেকটা ডিরেকশনে এটাকে বেন্ড করতে চাই, ইট উইল বি টু ডিফিকাল্ট ফর মি, তাই না? আরেকটা অ্যাক্সিসের রেসপেক্টে এটাকে যদি আমি বেন্ড করতে চাই, বাকলিং করতে চাই, এটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে, এটাই তুমি তোমার খাতায় একটু এঁকে চিন্তা করো। যেমন এখানে আমি যদি আসি, তাহলে আমার হাতে যে স্কেলটা ছিল সেই স্কেলটার ক্রস সেকশন ইজ লাইক দিস। ক্রস সেকশন দেখাচ্ছি, লং সেকশন না কিন্তু। এখন এখানে আর এটা হলো একটা অ্যাক্সিস, তাহলে অ্যাক্সিস এটাকে যদি বলি আমি 1, এই অ্যাক্সিসটা হলো 2। এখন আমার স্কেলের এই যে রুলার, সেই রুলারের রেসপেক্টে চিন্তা করো। আমরা যে বেন্ডিং আমি বাকলিং করতে পেরেছিলাম খুব সহজে, axis 1 টেল মি দ্য নাম্বার, axis 1, রাইট? তাহলে axis 1 এর অ্যাবাউট দ্য axis 1 এই স্কেলটাকে খুব সহজেই, আর অ্যাবাউট দ্য axis 2 যদিও তার থিকনেস খুবই কম, একটা স্কেলের থিকনেস কত, এটা মেবি 1 মিলিমিটার বা 2 মিলিমিটার, এই 2 মিলিমিটার। তো
সেটাকে কিন্তু দেখো তোমাদের ক্লাসের ইভেন্টলি প্রতিদিন জিমে যায়, সেও এই ডিরেকশনে বেন্ড করা উড বি ভেরি ডিফিকাল্ট ফর হিম। তো তার মানে কি, এই তোমরা কি জিনিসটা বুঝতে পেরেছো? এটা কিন্তু খুব সিম্পল একটা এক্সাম্পল, খুবই সিম্পল একটা টুলস, বাট কলাম ডিজাইনের জন্য, বিল্ডিং ডিজাইনের জন্য এই কনসেপ্টটা বোঝা খুবই খুবই জরুরি। বুঝতে পারলে আমি আবারও বলবো, কেউ কি আছো যে বুঝতে পারোনি? এমন কেউ আছো বুঝতে পারোনি? তাহলে সে হ্যান্ড রাইজ সাথে ডিসকাস করবো। মনে হয় বুঝতে পেরেছো সবাই, অথবা সবাই ঘুমায় গেছো, কেউ নাই এই পাশে। আচ্ছা, তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো এক্সিস 1 যে এক্সিস, সেটার অ্যাবাউটে এই কলামটা এ বাকল করা, বাকলিং করা ইজিয়ার, বাট অ্যাবাউট দ্য এক্সিস 2, এই এক্সিস 2 এর রেসপেক্টে এটাকে বাকলিং করা, বেন্ডিং করা ইজ ভেরি ডিফিকাল্ট। 2 এর রেসপেক্টে, এটার রেসপেক্টে বাকলিং করা ডিফিকাল্ট, সেই ডিরেকশনে, সেই এক্সিসের অ্যাবাউটে তার স্টিফনেস বেশি। এবার আমরা ইঞ্জিনিয়ারিং টার্মে এসেছি। স্টিফনেস বলি, যে অ্যান্সারটা তোমাদের কাছে চেয়েছি, তোমরা অনেক এক্সপ্লেইন করে যে কথাটা বলেছো, সেটার একটা সিঙ্গেল ওয়ার্ড বা সিঙ্গেল সেন্টেন্স অ্যান্সার হলো যে এই কলামটা স্টিফনেস এক্সিস 2 এর রেসপেক্টে এর স্টিফনেস অনেক বেশি। সেই কারণে আমরা চাইবো যে এর ম্যাক্সিমাম যে স্টিফনেস, যে ডিরেকশনে স্টিফনেস বেশি, সেটাকে ইউটিলাইজ করতে চাই। সো আমাকে এক্সিস 2 এর রেসপেক্টে বাকলিং বা বেন্ডিংটাকে আমি কনসিডার করব। তাহলে আমি সেই অ্যাডভান্টেজটা আমি ইউটিলাইজ করতে পারবো। ওকে, সেই কারণে আমরা এখানে এইটাকে কনসিডার করব। তাহলে ওয়াই এক্সিস এর রেসপেক্টে যদি বাকলিং কনসিডার করি, সো আওয়ার the C value is this one. বোঝা গিয়েছে? ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, sir. তাহলে এটা হলো আমার ভ্যালু হয়। এরপরে ওই সাকিব যেটা বলেছো যে বি এবং টি এর ভ্যালুটা, তাহলে আমরা সেই অনুযায়ী নির্ধারণ করছি যে আমার যেই ডিরেকশন সেটা হবে আমার টি, আর যেটা হলো ট্রান্সভার্স সেটা হলো আমার বি। তাহলে বি এর ভ্যালু হলো 16, সেই কারণে এখানে ভ্যালু হলো 16, আর টি এর ভ্যালু হচ্ছে এই দুইটার ভিতরে যেটা লম্বা, সেটা হচ্ছে আমার টি। স্যার, ঠিক আছে? এনি কোশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ওই কলামটা যদি স্যার রেক্টেঙ্গুলার না হয় স্যার স্কোয়ার হতো, সেক্ষেত্রে কি স্যার বোথ অ্যাক্সিসে স্টিফনেস সেম হইতো? স্কয়ার কলাম হয় তাহলে এর বোথ এক্সিসে স্টিফনেস সেম, বোথ এক্সিসে। তাহলে এখানে এখানে যেমন যেমনটা তোমার বিল্ডিং এর ডাইমেনশনটাও যদি এরকম হয়, তোমরা 4.1 এ গিয়ে পাবা টল বিল্ডিং অ্যানালিসিস এর সময়। যদি আমার বিল্ডিং এর শেপটাও এরকম হয়, তাহলেও কিন্তু যে ওয়াই এক্সিস এর অ্যাবাউটে বিল্ডিংটা অনেক দুর্বল, আর 2 এক্সিস এর অ্যাবাউটে বিল্ডিংটা অনেক স্ট্রং। তার মানে আমার যদি একটা ল্যাটারাল আসে, ল্যাটারাল লোড মানে উইন্ড বা আর্থকুয়েক যদি আমার এই ডিরেকশনে আসে, তাহলে আমার বিল্ডিংটা অনেক ভালনারেবল। এই ডিরেকশনে যদি আমার ল্যাটারাল লোড আসে, বাকলিং করে খুব সহজেই এটা কোলাপস করে ফেলতে পারবে। আর যদি আমার উইন্ড লোডটা বা আর্থকুয়েক লোডটা এই ডিরেকশনে আসে,
অ্যাবাউট দিস এক্সিস, সহজেই বিল্ডিংটাকে সে বাকল করতে পারবে না। ঠিক আছে, তাহলে একটা কলামের জন্য ট্রু, এই কনসেপ্টটা একটা হোল বিল্ডিং এর জন্য ট্রু। আরাফাত বলো। স্যার যদি স্যার ওই যে সাথে হুকের মতো থাকে, টাইবারের সাথে হুকের মতো অনেকটাই, তখন তখন স্যার সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল। এই টাইবার গুলো সাথে সব বাড়ানো যদি থাকে, যোগ মানে জয়েন্ট দেওয়া হয়। জি স্যার। হ্যাঁ, আমি এখানে একটু দেখি ড্র করে তোমার কথাটা এসে এই এরকম হয়ে গেছে, প্লেন না হয় এরকম হয়ে গেছে, এটা মিন করেছো তো, তাই না? আচ্ছা, এটা গত সেমিস্টারে তোমরা পরীক্ষা না দিলে আসলে জ্ঞান পরিপূর্ণ হয় না, এটা ট্রু। তোমাদের যেহেতু 3-1 পরীক্ষা হয়নি, এই কারণে অনেক প্রশ্ন আসবে। হুকের কিছু ডাইমেনশন ছিল 3-1-এ, তো স্ট্যান্ডার্ড হুকের ভিতরে তোমার মেইনলি ওখানে স্ট্যান্ডার্ড হুকের ভিতরে মেইন 3 রকমের হুক আছে। একটা হুক হলো 90 ডিগ্রি হুক, এরকম। একটা হুক হচ্ছে 180 ডিগ্রি, তোমার 135 ডিগ্রি হুক। ঠিক আছে, 3 রকমের হুক আছে। তাহলে এখানে যে হুকের কথা তুমি বলছো, এখানে তোমার কলামে একটা হুক হলো 90 ডিগ্রি হুক, আর একটা হুক হচ্ছে 135 ডিগ্রি হুক। এই 2 রকমের হুকের এখানে প্রভিশন আছে। 108 না, তাহলে কনস্ট্রাকশন ডিফিকাল্টিজ হবে। তাহলে এই 2 ধরনের হুক তোমার এখানে প্রোভাইড করা হয়। এখন যদি তোমার এটা আর্থকুয়েক প্রোন জোন, যেটা 3 বা 4, ইভেন মডারেট যেটা সাইসমিক জোন, তোমার ঢাকা থেকে আরো উত্তর ঢাকা থেকে আর উত্তর পূর্ব ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট, যেটা তোমার আরো আর্থকুয়েক প্রোন এরিয়া। তাহলে এরকম আর্থকুয়েক প্রোন এরিয়াতে যখন আমরা একটা বিল্ডিং করব, তখন 90 ডিগ্রি হুক সেখানে ইউজ করা যাবে না। এটা কোডে বলা আছে, এটা 90 ডিগ্রি হুক ইউজ করা যাবে না। তোমাকে অবশ্যই 135 ডিগ্রি কোডের ম্যান্ডেটরি একটা কন্ডিশন। তাহলে এখানে ওই সিমেট্রি, এটা রিলেভেন্স হিসেবে আমি কথাগুলো অ্যান্সার যেটা, সেটা হচ্ছে এই হুকের অ্যাঙ্গেলের সাথে সিমেট্রির কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, যে কোনো সম্পর্ক নাই। হুকের ক্ষেত্রে যেটা বলা আছে, হুক প্রোভাইড করার ক্ষেত্রে, সেটা হলো যে সবগুলো হুককে একই অ্যালাইনমেন্টে না রাখা, এটা বলা আছে। বুঝলে, একটা লেভেলে হুক দিয়েছো এখানে, পরেরটাতে তুমি হয়তো হুক দিবা এইখানে, এর পরেরটাতে হয়তো বা হুক দিবা এইখানে, মানে র্যান্ডমলি ডিস্ট্রিবিউট হইতে হবে, হুক বরাবর করা যাবে না, এটা কথা কোডে বলা আছে। কিন্তু হুকের সাথে সিমেট্রির সম্পর্ক নাই। হাসিব, ব্লু অ্যারো ডিরেকশনে আসে, তাহলে স্যার বিল্ডিংটা বেশি ভালনারেবল। বাট যদি প্রপার্টি লাইনের এরিয়াটা বা শেপটাই যদি ওইরকম হয় যে আমার ওই ডিরেকশনেই ল্যাটার লোডটা। হ্যাঁ, ভেরি ভেরি নাইস কোশ্চেন। মিজার হলো, এটা তোমার বিল্ডিং, এটা রেক্টেঙ্গুলার শেপের বিল্ডিং, এবং আমরা এইমাত্র সেই আমাদের যে সিম্পল টুল স্কেল বা রুলারের এক্সাম্পল থেকে আমরা দেখতে পারলাম যে আমার বিল্ডিংটা হচ্ছে এই এক্সিসের অ্যাবাউটে, এই ব্লু লাইন যে এক্সিস, এই এক্সিসের অ্যাবাউটে এই বিল্ডিংটা স্ট্রং, আর
এক্সিসটা এই এক্সিসের অ্যাবাউটে আমার বিল্ডিংটা হলো উইক। এখন প্রশ্ন হলো যখন বাতাস আসবে, উইন্ড লোড যখন আসবে বা আর্থকুয়েক তো আর আমার বিল্ডিং এর কোনটা এক্সিস উইক কোনটা স্ট্রং এটা জেনে বুঝে তো আর ও লোড দিবে না, সে তো তার ডিরেকশনই আসবে। তো তার মানে যে আমার এই বিল্ডিংটা উইক হলো, আমার এই বিল্ডিংটা উইক হলো এই ডিরেকশনে যদি আমার লোড আসে আর্থকুয়েক বা উইন্ড, তাহলে এই ডিরেকশন উইকার। এখন তাই বলে তো আমি তো আর উইন্ডকে নিষেধ করতে পারবো না যে তুমি ভাই এই ডিরেকশন দিয়ে এসো না, তুমি এই পাশ দিয়ে আসলে আমার বিল্ডিং ভেঙে যাবে, কাজে এই পাশ দিয়ে তোমার আসা যাবে। উইন্ড বা আর্থকুয়েককে সেটা তো আমার বলার সুযোগ নাই। সো আমার বিল্ডিং এর শেপটাও এরকম বা আমার ল্যান্ড এরিয়া লিঙ্ক করতে হবে। যেমন একটা ট্রু এক্সাম্পল হলো স্কুল বিল্ডিং বা ইউনিভার্সিটি বিল্ডিং, বেশিরভাগ ক্ষেত্রে রেক্টেঙ্গুলার হয়। যেগুলো তোমার কমার্শিয়াল বিল্ডিং বা হয়, কিন্তু স্কোয়ার স্কুল বিল্ডিং গুলো বেশিরভাগ ক্ষেত্রেই, অফিস বিল্ডিং গুলো বেশিরভাগ ক্ষেত্রে এরকম রেক্টেঙ্গুলার। যেই ডিরেকশনে উইক, তাহলে সেই ডিরেকশনে আমার স্ট্রং কিছু কম্পোনেন্ট সেখানে দিতে হবে, তাহলে সেটা করছি। তো তখন তুমি কি করবা, এখন এই যে কলামটা, এই কলামটা তো রেক্টেঙ্গুলার, তাহলে আমি তো জানি যে এই কলামটাকে কোন ডিরেকশনে বসালে তখন আমি কলামটাকে কিন্তু এইরকম রেক্টেঙ্গুলার ডিরেকশনে বসাবো এখানে। ঠিক আছে, আমি যখন কলামটাকে বসাবো আমি তখন কিন্তু বসাবো এই ডিরেকশনে। এই ডিরেকশনটা হচ্ছে উইক, কাজে আমার কলামটাকে যদি আমি স্ট্রঙ্গার এক্সিসটা ওর সাথে অ্যালাইন করতে পারি তাহলে আমার বিল্ডিংটার ওইদিকে স্ট্রং হয়ে যাবে। কিছুটা অ্যান্সার পেয়েছো? জি স্যার, পারফেক্ট। ঠিক আছে, তাহলে এখন এই যে রেক্টেঙ্গুলার, এটা একটা স্বভাবতই একটা খুবই কিউরিয়াস সাইডে কলামটা রেক্টেঙ্গুলার, তাহলে এই কলামটাকে কি আমি এভাবে বসাবো নাকি কলামটাকে আমি এভাবে বসাবো, কোন ভাবে বসাবো? তাহলে তার একটা অ্যান্সার কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এটা উইক, সেই ডিরেকশনের সাথে অ্যালাইন করে আমি কলামের স্ট্রঙ্গার এক্সিসটাকে বসাবো। কাজে আমার স্ট্রাকচারাল আমার আমার এই বিল্ডিং এর সেফটির জন্য আমার পজিশন হবে এটা, এই পজিশনটা হবে, আর এই পজিশনটা হবে নন প্রিফারেবল, বসানো যাবে না সেটা কিন্তু বলিনি। আর এবার বলবা না যে স্যার বলেছে যে বসানো যাবে না, প্রিফারেবল শব্দ ইউজ করেছি, প্রিফারেবল, যে এই ডিরেকশনে কলামটাকে ওরিয়েন্ট করতে পারলে আই উইল গেট ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম দিস কলাম। আর্কিটেকচারাল লিমিটেশনের কারণে অনেক সময় তোমাকে এভাবেও বসাতে হতে পারে। কোশ্চেনটা করেছো সেই কোশ্চেনটা শুড বি ইন মাইন্ড যে আমার বিল্ডিংটা এই ডিরেকশনে উইক, কাজে আমার এখানে সেফটি মেজার কি। ভেরি নাইস কোশ্চেন, এবং এটা ইট ইজ এ ভেরি অফ ভিউ, এটা একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের অবশ্যই চিন্তা করা দরকার। তাহলে তার ভিতরের একটা টুলস হলো যে আমি কলামের ওরিয়েন্টেশন চেঞ্জ করে আমি সেটাকে সলভ করতে পারি। আরো কিছু বড় হবো আরো জানতে পারবো, যেমন সেখানে শিয়ার ওয়াল রাখার প্রভিশন আছে। শিয়ার ওয়াল হচ্ছে এই শিয়ার বা ল্যাটারাল লোড ক্যারি করার জন্য এটা একটা টুলস ফাইট করতে পারি, যেটা কাজই হচ্ছে ল্যাটারাল লোড ক্যারি করে বিল্ডিং এর। আমি যদি শিয়ার ওয়ালের ক্ষেত্রেও একই রকম ভাবে তোমার স্টিফনেস এর বিষয় আছে। আমি যে আরো বেশি যাই, কারণ কলামের ক্ষেত্রে এইখানে রেশিওটার তুলনায় শিয়ার ওয়ালে এই রেশিওটা ডাইমেনশনের সাথে লং ডাইমেনশনের প্রপোর্শনটা আরো অনেক বড়। সো শিয়ার ওয়াল দিয়েও সেটাকে
এখানে আসলে তোমার ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে হবে। আমি শুধু কলামকে বসিয়ে দিলাম সেটাই হলো না। রেক্টেঙ্গুলার কলাম দেওয়ার একটা পারপাস হচ্ছে যে তার স্টিফনেস এর অ্যাডভান্টেজটাকে। সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এগুলো স্যার ওয়াই এক্সিস বরাবর দেওয়া স্যার, এটা যদি এক্স এক্সিস বরাবর হইতো তাহলে সি এর মানে কি কোনো চেঞ্জ হইতো? আচ্ছা, এটা খুব ভালো একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা সি এর ভ্যালুর ক্ষেত্রে চেঞ্জ হতো না। প্রথমে ডাইরেক্ট অ্যান্সার হলো সি এর ভ্যালুর ক্ষেত্রে চেঞ্জ হতো না। সি এর ভ্যালুটা যেটা কাজ করে সেটা হলো, তোমরা পড়েছো সেকেন্ড ইয়ারে পড়েছো ওই শিয়ার স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস করেছো, এমসি ওভার আই, এম ওয়াই বাই আই একটা ইকুয়েশন করেছো না? জি স্যার। সি, ওই সি এর ভ্যালু আর এই সিটা হলো সেম। এটা হচ্ছে ফাইবার স্ট্রেসের সাথে সম্পর্ক, ফাইবার স্ট্রেস। ঠিক আছে, এটা রেইনফোর্সমেন্টের সাথে আপাতত বলছি যে সম্পর্ক নেই। এটা হচ্ছে ফাইবার স্ট্রেসের সাথে সম্পর্ক। অর্থাৎ আমি যদি এই ডিরেকশনে আমার বেন্ডিংটাকে চিন্তা করি যে আমি বেন্ডিং, তার মানে আমার একটা ফেস, এই ফেসটা থাকবে মনে করো টেনশনে যদি থাকে, তাহলে এই ফেসটা থাকবে কম্প্রেশনে। তাহলে এটা হচ্ছে নিউট্রাল এক্সিস ডিসটেন্স, এই ভ্যালুটা হচ্ছে তোমার সি এর ভ্যালু। এটা আপাতত রেইনফোর্সমেন্টের সাথে এর সম্পর্ক নাই এট দিস মোমেন্ট। ওকে, তাহলে আমি একটু সামনে আগাই। ভেরি নাইস কোশ্চেন্স। তবে এখানে আমি তোমাদেরকে আবারও সতর্ক করছি, এসইউটি এর যে অনেক সহজ, and you have been using very advanced calculators. Despite of that, I will request you to calculate step by step on your notebook, because most of the students make mistakes every year. প্রত্যেক বছর আমি এই কথাটা বলি, প্রতি বছর এই সেম কথা বলি, প্রতি বছর সেম ভুল হয়। এই কারণে আমি তোমাদের ক্ষেত্রে সেই ভুল হবে না বা ভুলের পরিমাণ অনেক কম হবে। এসইউটি এর ভ্যালু ক্যালকুলেশনে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। কেন ভুল করে? টিম এবার হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে, ওভার কনফিডেন্স। তো সেই রকম এখানে ওভার কনফিডেন্সের কারণে শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ করে ভ্যালু বের হয়। কারণ তোমরা দেখছো, পরে আরো দেখতে পারবা যে এই এসইউটি এর ভ্যালু, একটা ভ্যালু এখানে ভুল হলে তোমার ডিসিশন, রং ডিসিশনে তুমি চলে আসবে, এন্ড আপ উইথ টেনশন অর ভাইস ভার্সা। যে ট্রু অ্যান্সার হয়তো বা টেনশন ছিল, তুমি ইউ উইল এন্ড আপ উইথ কম্প্রেশন। এই একটা মাত্র ভ্যালু এখানে ভুল হয়। বলছি যে এখানে আমি যেভাবে ডিটেইল একটা লাইন বেশি ক্যালকুলেশন করেছি, তুমি এখানে একটা লাইন ডিটেল ক্যালকুলেশন করে এই ভ্যালুটা বের করো, যাতে করে এই ভুলটা না হয়। করলাম, আমরা এখন ওই ইকুয়েশনে বসিয়ে দিই। ইকুয়েশনে বসাই। সো পিবি এর ভ্যালু আমাদের আননোন, ক্যাপিটাল এফ এ 1.98 আমরা ক্যালকুলেট করেছি। এগেইন এখানে পিবি এর ভ্যালু আমাদের আননোন, পিবি এর ভ্যালু ক্যালকুলেটেড, balance eccentricity, capital FB we have calculated. So the only unknown remaining is PB, 318 kips. তাহলে এখান থেকে সেকেন্ড স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপে আমাদের ছিল
ফার্স্ট স্টেপে আমাদের ছিল যে আমরা ব্যালেন্স এক্সেন্ট্রিসিটি এবং সেকেন্ড স্টেপে হলো আমরা যে ব্যালেন্স লোড যেটা অ্যাপ্লাইড লোডের সাথে, তাহলে আমাদের এই প্রবলেমের জন্য অ্যাপ্লাইড লোড দেয়া ছিল 300 কত জন, তাহলে 360 কিপ আমাদের অ্যাপ্লাইড লোড দেয়া আছে, আর ব্যালেন্স লোড বের হয়ে 318 কিপস। তাহলে এখন এইটা আমরা এই জায়গাটাতে একটু বলেছি যে একটু রুল সাইফুল স্যার নাকি তোমার না স্যার হ্যান্ড রেজ? আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে। আমরা কম্পেয়ার করছি, তাহলে এইখানে দেখো যদি আমাদের পিবি এর ভ্যালু বের হয়েছে 318 কিপস আর পি এর ভ্যালু দেয়া আছে 360 কিপস। তার মানে পি এর বড়, পি এর ভ্যালুটা বেশি পিবি এর থেকে। পি এর ভ্যালু যদি পিবি এর এই বরাবর হচ্ছে পিবি 118 আর পি এর ভ্যালু আছে তোমার 360, তার মানে সামহেয়ার এখানে কোথাও একটা আছে। পি এর একটা প্রিলিমিনারি ডিসিশন নিব যে আমরা কি ফর্মুলা ইউজ করব। তাহলে আমাদের পি এর ভ্যালুটা বেশি, সো আমরা এখানে কম্প্রেশন ফর্মুলা ইউজ করব। তো আমরা এখান থেকে একটা ডিসিশন নিলাম যে উই উইল ইউজ দা কম্প্রেশন ফর্মুলা। তাহলে কম্প্রেশন ফর্মুলা সেম, দ্য রিপিটেশন অফ দ্য সেম ওয়ার্ক। আমাদের কম্প্রেশন ফর্মুলা হলো এফ স্মল এফ এ বাই ক্যাপিটাল এফ এ প্লাস AG এর ভ্যালু ক্যালকুলেটেড, the only m যেটা আমাদেরকে বের করতে বলেছে যে what is the simultaneous, তাহলে m এর ভ্যালু এই ইকুয়েশন থেকে বের হবে। এই ইকুয়েশন থেকে m এর ভ্যালু বের হলো 1110 কিপ ইঞ্চ। ইউনিট গুলো খেয়াল করবে, ইউনিট গুলো অবশ্যই খেয়াল করবে। তুমি যদি ইভেন তোমার ম্যাককরমিকের এই ভ্যালুর সাথে সাথে ইউনিট গুলো বসায়, এটার একটা অ্যাডভান্টেজ আছে, এখানে ভুল হওয়ার পসিবিলিটি কম। কারণ তুমি তোমার এখানে অবশ্যই এটা ভুল হয়ে যাবে, তাহলে সবগুলো সিমিলার ইউনিটে থাকতে হবে। তাহলে সে কারণে দেখবা যে ম্যাককরমিকের বইয়ে যখন এক্সাম্পল গুলো দেখতে পারবো আমার, যে ওখানে ভ্যালুর পাশাপাশি ভ্যালুর সাথে সাথে ইউনিট গুলো বসায়। এটা কিছু কিছু জায়গায় এরকম প্র্যাকটিস আছে। কিপ ইঞ্চ। এখন আমরা চলে যাব থার্ড স্টেপে। থার্ড স্টেপটা হলো আমরা ব্যালেন্স এক্সেন্ট্রিসিটির সাথে গিভেন এক্সেন্ট্রিসিটি চেক করব। চেক করে আমরা কনফার্মেশনে চলে আসবো। আমরা যে তাহলে তুমি মোমেন্ট পেয়েছো, তোমার লোডের ভ্যালু দেয়া আছে, তাহলে মোমেন্ট বাই লোড
এক্সেন্ট্রিসিটি পেয়ে যাচ্ছ, গিভেন এক্সেন্ট্রিসিটি। তাহলে তোমার এক্সেন্ট্রিসিটি যদি এখানে ব্যালেন্স আমরা ক্যালকুলেশন করেছিলাম 10.76 আর তোমার এখানে গিভেন এক্সেন্ট্রিসিটি হলো 8.63। তাহলে কোন জোন হবে? এটা হলো তোমার, এটা হচ্ছে আর ক্যালকুলেটেড এক্সেন্ট্রিসিটি হলো এই জোনে, তার মানে কম্প্রেশন জোন হবে, এর থেকে কম। সো আমরা এখান থেকে কনফার্ম হয়ে গেলাম কভার আছে। তাহলে আমাদের যেটা অ্যান্সার প্রবলেম যেটা দিয়েছিল সেই প্রবলেমের অ্যান্সার হলো মোমেন্ট চেয়েছিল, তাহলে মোমেন্টের যে ভ্যালু ক্যালকুলেট। এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে কি না? স্যার এইখানে কি স্যার ইসেন্ট্রিসিটি মানে হচ্ছে লোডটা মানে সেন্টার থেকে কত? তো এইখানে আমরা যখন স্যার ব্যালেন্স ইসেন্ট্রিসিটি বের করলাম, এইখানের ফর্মুলাতে তো স্যার মানে লোডের কোনো ইফেক্ট নাই, মানে এটা তো পুরো ম্যাটেরিয়াল প্রপার্টি দিয়ে আমরা কেমনে বুঝতেছি যে লোডটা কত দূরে পড়বে বা কত দূরে পড়লে আর কি আমরা নিব? ফর্মুলাটায় এখানে শুধু যে ম্যাটেরিয়াল প্রপার্টি সেটা না, এখানে তোমার সেকশন প্রপার্টি বলতে পারো। সেকশন প্রপার্টি, এই যে ডিটা তো হলো সেকশনের ইফেক্টিভ ডেপথ, আর রো জিটা হচ্ছে রেইনফোর্সমেন্টিসিটিটা তোমার এই সেকশনের প্রপার্টি নিয়ে কাজ করে, ম্যাটেরিয়াল প্রপার্টি না, এই সেকশন প্রপার্টি নিয়ে। ঠিক আছে, যে এই ডালামে কি পরিমাণ রেইনফোর্সমেন্ট রেশিও থাকলে এবং কি পরিমাণ এবং কংক্রিট এবং স্টিলের কি স্ট্রেসের জন্য ইকুয়েশন, there may be numerous study or numerous equations behind the single equation, অনেকগুলো কম্বিনেশন, অনেকগুলো রিলেশনশিপ করা হয়েছে। তো যেটা মোস্টলি তোমার কার্ন অফ এ সেকশন নিয়ে ডিল করে, আসলে কার্ন সেকশন, অর্থাৎ এখানে এই কংক্রিটের গ্রস যে রেইনফোর্সমেন্টের যে রেশিও, সেই রেশিওর রিলেশনশিপও এখানে আছে। তো এটা এম্পিরিক্যাল ইকুয়েশন, তো এটা নিয়ে খুব বেশি আমি এক্সপ্লেন করতে পারবো না, নিয়ে ডিল করে। ঠিক আছে, এখানে লোডের বিষয়টা ভাবে আসেনি। ওকে, আমরা সিমিলার আরেকটা এক্সাম্পলে যাব। সেম কলাম, তোমাদেরকে একই কলাম দিয়ে এক্সাম্পল দিচ্ছি, হবে। এবার সেম কলাম, একই ডাইমেনশন, একই রেইনফোর্সমেন্ট, এভরিথিং এলস সেম, ম্যাটেরিয়াল প্রপার্টি সেম, শুধু এর আগে এক্সিয়াল লোডটা ছিল 360 কিপস, এবার এক্সিয়াল লোড হলো 100 কিপস। বলেছে যে সাইমালটেনিয়াস মোমেন্ট কত বের করো। ঠিক আছে, সেম কলাম, এবং এখানে এক্সিয়াল লোড প্লাস বেন্ডিং সাইমালটেনিয়াস মোমেন্ট দুটাই আছে। আগেরটাই ছিলটা হলো 100 কিপ। তাহলেও আমরা সেম স্টেপ ফলো করব, ব্যালেন্স এক্সেন্ট্রিসিটি বের করব, ব্যালেন্স লোড ব্যালেন্স লোডটার সাথে গিভেন লোড বা অ্যাপ্লাইড লোডটাকে কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমাদের যেই ফর্মুলাটা ইউজ করার জন্য করব, এরপরে কনফার্মেশনের জন্য আমরা এক্সেন্ট্রিসিটি কম্পেয়ার করব ব্যালেন্স এক্সেন্ট্রিসিটির সাথে।
তাহলে একইভাবে এখানে তোমার সেম থিং প্রবলেম। প্রথমে তোমার ব্যালেন্স এক্সেন্ট্রিসিটি বের করতে হবে এবং ব্যালেন্স এক্সেন্ট্রিসিটিও সেম আসবে। এক্সেন্ট্রিসিটি তুমি পেয়ে গেলা। এরপরে তোমাকে ব্যালেন্স লোড বের করতে হবে। তাহলে ব্যালেন্স লোড এই সবগুলো ভ্যালুই সেম। তাহলে ব্যালেন্স লোডও তোমার সেম প্রবলেম, 318 কিপস বের হবে তোমার ব্যালেন্স লোড। তাহলে এই পর্যন্ত সেম, ব্যালেন্স লোড বের করা পর্যন্ত দুটা প্রবলেমই ব্যালেন্স লোড এভরিথিং ইজ সেম। তাহলে ব্যালেন্স লোড বের হলো। এখন তুমি সেকেন্ড স্টেপ অনুযায়ী ব্যালেন্স লোডটাকে কম্পেয়ার করো লোডের সাথে। তাহলে আমরা এবার আমাদের ব্যালেন্স লোডটা হলো এখানে 318 কিপস, আর অ্যাপ্লাইড যে লোড, সেই অ্যাপ্লাইড লোডটা হলো 100 কিপস। তাহলে তার মানে হলো এটা এই লাইনের নিচে, কারণ এই লাইনের নিচে তো থাম্ব রুল হিসেবে আমরা ধরে নিব যে যদি এই লোডটা ব্যালেন্সের থেকে কম হয় তাহলে এটা টেনশন জোনে ফর্মুলা ইউজ করে আমরা চেক করব। ইনফরমেশন চলে আসবে স্টেপ 3 তে। তো এখানে তোমার ব্যালেন্স লোডটা অ্যাপ্লাই লোডের থেকে বেশি, আমরা টেনশন, তাহলে টেনশন ফর্মুলার ভিতরে এটা হলো P বাই PB ইকুয়াল টু M মাইনাস ডিভাইডেড বাই MB মাইনাস M নট। এখানে প্রত্যেকটা আইটেম একটু আমরা দেখি। P টা হচ্ছে অ্যাপ্লাইড লোড, দুটা ভ্যালুই এখন তোমার জানা আছে। P এর ভ্যালু 100, PB এর ভ্যালু 318। ক্যাপিটাল যে M এটা হচ্ছে সাইমালটেনিয়াস মোমেন্ট, এটা আমাদেরকে বের করতে হবে। MB টা হচ্ছে ব্যালেন্স মোমেন্ট PB ইনটু EB, আর M নটটা হলো অ্যালাউবল পিওর বেন্ডিং। অ্যালাউবল পিওর বেন্ডিং এর ক্ষেত্রে যদি এটা সিমেট্রিক্যালি টাইট কলাম, নট ইকুয়াল টু হলো 0.4 AST। AST হলো স্টিল অন দ্য টেনশন সাইড, FY D মাইনাস D প্রাইম। রেখেছি যে এখানে শুধুমাত্র টেনশন ফেসের স্টিল গুলোকে নিতে হবে, মানে একটা ফেসে যদি সিমেট্রিক্যালি টাইট কলাম হয় তাহলে অর্ধেক স্টিল এখানে নিতে হবে, অর্ধেক। তাহলে আমাদের P এর ভ্যালু দেওয়া আছে 100, PB এর ভ্যালু 318, M আমাদেরকে বের করতে হবে অ্যাপ্লাইড মোমেন্ট টু EB 318 ইনটু 10.76। AST হলো স্টিল অন দ্য টেনশন সাইড, তাহলে আমরা 0.4 AST, ওখানে আমাদের 8টা স্টিল ছিল, 8টা 11 নম্বর বার, তাহলে টেনশন সাইডে চলে আসবে 4টা 11 নম্বর বার। FY এর ভ্যালু, এর ভ্যালু হলো 25 মাইনাস 2.5, তার মানে 22.5, আর D প্রাইম এর ভ্যালু হলো 2.5। তাহলে M নট এর ভ্যালু আমরা only unknown is M। তাহলে তুমি এটাকে ক্যালকুলেট করলে, সিম্পলিফাই করলে তুমি M এর ভ্যালু পেয়ে যাচ্ছ। তাহলে M এর ভ্যালু যখন তুমি এক্সেন্ট্রিসিটি বের করতে হবে থার্ড স্টেপে এসে, তাহলে এক্সেন্ট্রিসিটি ইকুয়াল টু হলো M ওভার P। গিভেন এক্সেন্ট্রিসিটি তোমার ব্যালেন্সের থেকে বেশি, ব্যালেন্সের থেকে যদি বেশি হয় তার মানে তোমার টেনশন গভর্ন করছে। সো টেনশনের আমরা কনফার্ম হলাম যে এখানে
টেনশন গভর্ন করে। এনি কোশ্চেনস? করতে বলেছে, সো দিস ইজ ইয়োর মোমেন্ট 2790 ইফ ইঞ্চ, এটা হলো তোমার মোমেন্ট। স্যার এই ক্ষেত্রে স্যার আমরা যে স্যার অ্যাপ্লাইড মোমেন্টটা বের করলাম স্যার, স্যার এই মোমেন্টটা কি স্যার লংগিটিউডিনাল ডিরেকশন, ল্যাটারাল ডিরেকশন, দুই ডিরেকশনের কম্বাইন্ড ফর্ম? না, এখানে যে মোমেন্টটা বের করেছি সেই মোমেন্টটা হলো, আমরা যদি তোমাকে আমার ইয়েটার কথা বলি, আমাদের টপিকটা হচ্ছে কম্প্রেশন প্লাস ইউনিএক্সিয়াল বেন্ডিং, ঠিক আছে, ডব্লিউএসডি মেথডে। অর্থাৎ এটা একটা এক্সিসের রেসপেক্টে বেন্ডিং, ঠিক আছে। কম্বাইন্ড ফর্ম মানে বোথ এক্সিসের অ্যাবাউট এটা না। কম্বাইন্ড ফর্ম তুমি বলতে পারো মোমেন্ট, সেটা বলতে পারো যে কম্প্রেশন লোড প্লাস বেন্ডিং, এটাকে বলতে পারো, বাট বেন্ডিংটা হচ্ছে একটা এক্সিসের অ্যাবাউটে, ইউনিএক্সিয়াল বেন্ডিং। এক্স্যাক্টলি বেন্ডিং তো অলওয়েজ হচ্ছে ল্যাটারাল ডিরেকশনে, কিন্তু এটা বাই এক্সিয়াল না। বেন্ডিংটা আমি এটা মিন করেছি যে বেন্ডিংটা বাই বেন্ডিং অ্যাবাউট ওয়ান এক্সিস এট এ টাইম, ঠিক আছে। তার সাথে তোমার লোড আছে, লোডও আছে, বেন্ডিংও আছে, বাট এক্সিস। ওকে, তাহলে এখানে তোমরা ওই জন্য এক্সাম্পল দেখেছো যে যেখানে বেন্ডিং নাই, সেম ক্রস সেকশনের জন্য যে দেখেছো যে যেখানে বেন্ডিং আছে এবং সেখানে সেম ক্রস সেকশনের জন্য দেখেছো যে যেখানে বেন্ডিং আছে বাট কম্প্রেশন গভর্ন করছে। লক্ষণীয় প্রথমত হলো যে যখন তোমার আমি আরেকবার একটু শেয়ার করছি। তবে এই যে প্রবলেমটা আমরা শুরুতে করেছিলাম, যেখানে কনসেন্ট্রিক লোডের জন্য ক্যাপাসিটি ছিল দেখো 553 কিপস, অর্থাৎ যখন মোমেন্ট ছিল না, মোমেন্ট কনসিডার করিনি, তখন কিন্তু অ্যানালাইসিস করে বের হয়েছে যে ক্যাপাসিটি হলো 550 কিপ। যখন এখানে মোমেন্ট ইনভলভ হয়ে গেল, মোমেন্ট ইনভলভ হলো, তখন কিন্তু এক্সিয়াল লোড ক্যাপাসিটি কমে আসলো, এক্সিয়াল লোড ক্যাপাসিটি কমে আসলো 3 কিপ, আর সাইমালটেনিয়াস মোমেন্ট আসলো হলো 3100। তার মানে এটাকে যদি আমরা কি ফিটে বলি, কত আসে? 3110 ডিভাইডেড বাই 12, 200
260 কি, তাহলে 260 কি ফিট যখন এখানে মোমেন্ট চলে আসলো তখন কিন্তু তার ওখানে ক্যাপাসিটি এক্সিয়াল লোড ক্যাপাসিটি 550 থেকে কমে চলে আসলো হলো। আবার যখন এখানে তোমার যখন 2790 ডিভাইডেড বাই 12 220 ফিট যখন এখানে তোমার মোমেন্ট তখন কিন্তু তার এক্সিয়াল লোড ক্যাপাসিটি হচ্ছে 100 কিপ। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা কলামে রকমের কম্বিনেশন সেখানে হতে পারে, যে পি এর ভ্যালু হলো 100, এম এর ভ্যালু হলো 232 কিপ ফিট, আবার পি এর ভ্যালু এম এর ভ্যালু হলো 260। তাহলে একটা কম্প্রেশন জোনে পড়ছে, আবার এটা টেনশন জোনে পড়ছে। তাহলে বিভিন্ন রকমের কম্বিনেশন তোমার হতে, এটা কোন জোনে পড়বে সেই অনুযায়ী তোমার কলামটাকে ডিজাইন করতে হবে। তাহলে তুমি যখন একটা বিল্ডিং এর জন্য অনেকগুলো কলাম থাকবে, দেখতে পারবা যে একটা বিল্ডিং এ একই রকম সাইজের কলাম হওয়ার পরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের লোড কম্বিনেশন হচ্ছে। এবং এক্সট্রা লোড মোমেন্টের এই কম্বিনেশনের ভেরিয়েশনের কারণে তোমার কলাম ডিজাইনের ভিতরে পার্থক্য চলে আসবে। কোনটা কলাম হয়তো কম্প্রেশন টেনশন জোনের জন্য তোমাকে ডিজাইন করতে হবে। এখানে তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে অ্যানালিসিস। তো একটা জাস্ট তোমাদের ধারণা পাওয়ার জন্য কম্বিনেশনের কারণে বিভিন্ন রকম ভাবে এটা ডিজাইন চলে আসতে পারে। তো নেক্সট ক্লাসে আমরা ডিজাইন শিখবো, এক্সিয়াল লোড এবং মোমেন্টের কম্বিনেশনের ডিজাইন। কারো যদি কোনো কোশ্চেন থাকে জাস্ট ইন 1 or 2 minutes. Any questions? তাহলে মনে হয় নাই, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এই যেগুলো ক্লাসে করানো হচ্ছে, ক্লাস প্র্যাকটিস করে যাবে। এগুলোকে পেন্ডিং করে রাখবো না, পেন্ডিং করে রাখলে পরে এই জিনিসগুলো বুঝতে কঠিন হয়ে যাবে। এখন হয়তো বা যখন আমি বুঝাচ্ছি তোমাদের কাছে জানি না সহজ মনে হচ্ছে কিনা, মডারেটর হতে পারে কঠিন সহজের মাঝামাঝি, কিন্তু জিনিসগুলোকে যদি তুমি এখনই স্টাডি না করে ফেলে রাখো, ইট উইল বি মোর ডিফিকাল্ট টু ইউ, আরো বেশি কঠিন মনে হবে, যেন এখনই প্র্যাকটিস করে রাখবা। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকো। স্যার